এখানে যে 13 জন রাখেছিল 13 জন টেররিস্ট, এখানে বেঙ্গলি কাস্টের লোকরাই ছিল, যা কি বসু, রয়, দাস, চাকি। তো অনেক টাইমটা কম, ছোটোর মধ্যে অনেক কিছু দাদা বুঝিয়েছে আমাদেরকে। আর বন্ধুরা, পাহাড়ের অনেকটা পথ অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থল বক্সাস ফোর্ট। আর এটা আমাদের ভুটান রাজা বানিয়েছিল কিল্লা, তারপর ব্রিটিশরা দখল করে এটা ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং বাংলা স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটারদেরকে এখানে বন্দি রাখা হয়েছিল। কিভাবে কি রেখেছিল পুরো ভিডিওটা দেখতে হবে। চলো বন্ধুরা, আমাদের বেড়াটপকে ঢুকতে হচ্ছে কারণ এখানে প্রবেশ পথ বন্ধ রয়েছে, আর এখান থেকেই আমাদেরকে ঢুকতে হবে। তাই তারের জাল কিছুটা কাটা রয়েছে এখান থেকে আমরা ভেতরে ঢুকবো। আচ্ছা আসুক আসুক বন্ধুরা, আমরা এখন দেখতে যাচ্ছি স্বাধীনতা সংগ্রামী যাদেরকে জেলে বন্দি রেখে ব্রিটিশরা এসেছিল, ব্রিটিশরা রেখেছিল, আর তাদের কীভাবে রেখেছিল আর কোথায় রেখেছিল সব কিছু দেখাবো। আর ওই যে আমার দাদা বন্ধু, ও আমাদের ডেসক্রাইব করবে কিভাবে কি করেছিল। আর খুব সুন্দর জায়গা, এই দেখো ওদের মা আসবে বলছিল, এত দূরে উঠতে পারতো। এই ঘরটা ছিল ব্রিটিশদের ঘর। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশদের ঘর আছে, 3-4টা ঘর এখন আছে। হ্যাঁ, তো যে কারবি করতো ফৌজিদের যে বড় কমান্ডেন্ট অফিসার বলে, তার পরিবার তারা ওখানে থাকতো, অফিসার ব্রিটিশ কমান্ডেন্ট অফিসার ওই ভিতরে থাকতো। হ্যাঁ হ্যাঁ, চলুন ভিতরে। দেখো তুমি গান পয়েন্ট, এটা কি করতো এখানে বন্ধু রেখে, গান রেখে শুট করতো এখানে সব সময়। লোক এখান থেকে আতা করতো না। হ্যাঁ, আবার একজন এখানে থাকতো, ওই যে দেখুন আর আরেকজন ওখানে থাকতো। ওখানে থাকতো, দেখতো। আচ্ছা, এখানে ব্রিটিশ আর্মিরা থাকতো এখানে। ব্রিটিশ আর্মিরা এখানে থেকে গান শুট করতো, মানে শুট থাকে। এভাবে যে এটা আছে, হ্যাঁ, যে ওখানে সেন্টারে বসতো, যে ওই যে মধ্যে যে ওখানে সেন্ট্রি গেট, তাদের এটা রুম ছিল 3টা। এটা সেল হবে না, রুম ছিল এগুলো। এখানে একটা কমিউনিকেশন সেন্টার আছে। এটা আপনাদের কি আইডিয়া হবে? এটা জিনিসটা কি হবে? সবে আসুন এখানে বাক্স ঢুকলে পরে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। মানে প্রায় মানুষরা এখানে টর্চার করতো, এখানে কারো কবরস্থান অনেক কিছু বলে, কিন্তু বলতে পারতেছে না। যা কি সেই সময়ের মধ্যে ব্রিটিশ ইংরেজ সরকার আমাদের ভারত দেশের মধ্যে যত অব্দি জায়গাগুলোটা ক্যাপচার করে বসেছিল না, বুঝে গেছো? যত আমাদের ভারত দেশে ক্যাপচার করেছিল, ক্যাপচার করে ওরা ব্রিটিশরা এখানে থেকে আইন ওরা ক্যাপচার করে বসে আমাদের ভারত দেশের মধ্যে। তো এইরকম জায়গার মধ্যে ওরা জায়গার মধ্যে এরকম সেন্টার বসানো ছিল। প্লাস ওদের যে ইংল্যান্ডের মধ্যেও এরকম সেন্টার বসানো ছিল। তো এটা জিনিসটাকে বলে মানে কমিউনিকেশন সেন্টার। আর তখন মেসেজ বলতো না, তার বলতো। তো এখানে গোটা খবরগুলো তার ওখানে নিতে পারতো, আর ওখান থেকে গোটা খবরগুলা তারগুলা এখানে নিতে পারতো। এরকম এটা কমিউনিকেশন সেন্টার ছিল, বুঝে গেছে? হ্যাঁ, মানে এরপর কি রেডি হয়ে এখানে সিস্টেম ছিল, কিছু খবর ছিল, এখান থেকে ওরা রিপ্লাই দিত, তার বলতো, তার মেসেজ নয়। আগেকার মধ্যে এখানে আগুন, আরে এখানে আগেকার দেখিস নি আগুন জ্বালতো, গরম যত সব। এটা হলো ওদের ডাইনিং হল ছিল, এখানে খেলতো, মস্তি করতো, দারু খাওয়াতো, কোন সময় অ্যাশ করতো আর কি। ব্রিটিশরা অ্যাশ করতো এখানে, কিন্তু এইগুলা আছে পরে লাগানো, এইগুলো পরে মানে এ করেছে। আর এটা তো পরে আগেরকার, এটাকে খালি পরিষ্কার করছে। আচ্ছা, এইগুলো সব আগেকার স্ট্রাকচার, তাই তো? এইগুলো কে তৈরি করেছে? ব্রিটিশ সরকার না আমাদের ইন্ডিয়ান সব তৈরি করেছে? আগে যে স্ট্রাকচারটা, প্রথম ভুটান রাজা এটাকে কিল্লা বানানো ছিল 1768 এটাকে কিল্লা বানানো ছিল ভুটান রাজা বানিয়েছিল এটা। হ্যাঁ, আচ্ছা। তো 1865 থেকে 1867 থেকে এটাকে ব্রিটিশ গভর্নমেন্ট জেল
বানানো বানানো ছিল। ওনাদের আন্ডারে যখন চলে আসছে না, কুচবিহার রাজা থেকে যখন নিয়েছিল, এটাকে জেল বানানো ছিল। আমাদের ইন্ডিয়ানকে কোথায় রাখা হয়েছিল? এই জেনারেটরটা কি ইংরেজ আমলে? এখানে কি না না না, এখানে কি ইন্ডিয়ানকে মানে রাখা হয়েছিল মানে এতে জেলে? আমি বলবো এটা টোটালি ফৌজিদের বসার জায়গা, ওদের রুম গুলো আছে, এটা ব্রিটিশ ফৌজিদের। হ্যাঁ, এটা আগে যেরকম আছে সেরকম 93 বর্ডারের মধ্যে চলে। আচ্ছা, আর এইটুকু পরিষ্কার করছে দেখুন, আগে যেরকম নষ্ট হয়ে গেছে এভাবে আছে দেখুন। হাতি ঘোড়া খাঁচারকে খাওয়া দেওয়ার জায়গা ওখানে, ওখানে হাতি ঘোড়া খাওয়া দাওয়ার জায়গা সব ছিল। জায়গা আছে, সুইমিং পুল আছে। চলো আমি বলতেছি, তো এই তিনটাকে ওনারা রেনোভেশন করছে, চারটাকে। এই চারটা আচ্ছা, খুব সুন্দর করে এ করেছে, মডিফাই করেছে। এক বছর হলে হোমস্টে করতে পারে। এক বছর হলে ভাঙে যাচ্ছে। মানে এখন মনেই হচ্ছে না যে এই সময় তখন মানে আবার করেছে আবার ভেঙে যাচ্ছে। এখন মনে হচ্ছে যেন কি একটা আরামের জায়গা একটা, হ্যাঁ? চাইলে ভিডিও করে দিতে পারে। আচ্ছা, স্বাস্থ্য কেন্দ্র। এটা স্বাস্থ্য কেন্দ্র ছিল, মানে ব্রিটিশরা এখানে যা মানে স্বাস্থ্য কেন্দ্র ছিল এটা ব্রিটিশদের। আগে পাথর দিয়ে বানানো ছিল, এটাকে হ্যাঁ, আচ্ছা, মডিফাই করেছে ওটাকে। ওটা ব্রিটিশদের স্বাস্থ্য কেন্দ্র ছিল যারা। তো হ্যাঁ, এই জিনিসটা আমার ভয়ানক আছে। এটা চাইনিজ কোর্ট। চাইনিজ কোর্ট। এখানে ব্রিটিশ গভর্নমেন্টরা এখানে টেনিস খেলতো, টেনিস খেলতো। হ্যাঁ। আবার এখানে যে 13 জন রাখেছিল, 13 জন টেররিস্ট মানে যারা ফ্রিডম ফাইটার ছিল। আচ্ছা, আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা ছিল। কিন্তু এখানে যে আন্দামানের মধ্যে অনেক জাতির যারা স্বাধীনতা সংগ্রামীদেরকে এখানে বন্দি করেছিল সেলুরের জেলের মধ্যে, কিন্তু এখানে একটা জাতির লোক ছিল এখানে, যা কি এখানে অন্য জাতির লোক ছিল না, যা কি এখানে বেঙ্গলি কাস্টের লোকরাই ছিল, যা কি বসু, রয়, দাস, চাকি, তালারি তো কি বলা আছে তার, ব্যানার্জি, হ্যাঁ অনেকে ছিল। এই চক্রবর্তী, তা এবার এইভাবে যাতে লোকরে বেঙ্গলি কাস্টে এখানে রাখেছিল। 16 জন ছিল, সিম্পলি অভিজাত টাইপের বা জমিদার টাইপের এগুলো। 16 জন মধ্যে ওখানে 3 জন রাখেছিল, এখানে 13 জন। এখানে 13 জন এই ছিল। যে 13 জন ছিল, হ্যাঁ। এরা এখানে আছে বলে জানতো না। আবার 3 জন যে ছিল এনারা এখানে আছে বলে জানতো না, আর 3 জনের মধ্যে কেউ জানতো না। হ্যাঁ। কিন্তু এই 13 জনকে সবসময় এখানে অ্যাটেন্ডেন্স হইতে লাগতো, অ্যাটেন্ডেন্স হয়ে এখানে অ্যাটেন্ডেন্স করে কোনো সময় কাজ করতে লাগতো। কিন্তু ওই 13 জনকে 3 জনকে কোনো সময় বার করতো না। আচ্ছা। তো এরা ভাবে গেছে যা কি আমরা এখান থেকে পালাতে পারবো না, হ্যাঁ, তো আমরা এখান থেকে পালানো খুব ক্ষমতায় নাই। তো এরা ভাবে গেছে এখন আমরা কিছু উপায় করি। তো একটা অনিল রয় বলে রাজবন্দীটা ছিল। সো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গোটা ইনফরমেশন জানতো। সো তখন এনারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্মদিনটা খুব পালন করতো এনারা 13 জন। তো এরা যখন দেশ আজাদ পাওয়ার জন্য নেওয়ার জন্য ওরা খাবার দিচ্ছে, খাচ্ছে না, জল দিচ্ছে, খাচ্ছে না, ওরা ভাবে গেছে আমাদের হাতে মরবো না, আমরা নিজেই ফাস্টিং প্রে করবো। তো এরা দেশ আজাদ পাওয়ার জন্য এরা নিজে নিজে ফাস্টিং প্রেয়ার করেছে। যখন এরা খাইতে দিত খাইতো না, জল দিত খাইতো না, এরা ফাস্টিং প্রে করে অনেক লোকরাই মরে গেছে। তো তখনই অনিল রায় বলে বন্দি জানতো কি এখন আমাদের লোকরা শেষ হয়ে যাচ্ছে, আমরা কিছু উপায় করি। তখন ওনাকে জানতো কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গোটা ইনফরমেশন জানতো। তখনই এই রাজবন্দি এরা চিন্তা ভাবনা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এখান থেকে খুব সুন্দরভাবে চিঠি লিখে পাঠানো ছিল। কিন্তু চিঠি আসার রিপ্লাই আসার কোনো কনফার্ম ছিল না, কিন্তু মানুষের উপরে বিশ্বাসের উপরে চিঠি লিখে পাঠানো ছিল। সেই চিঠির রিপ্লাইটা চলে আসছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এত সুন্দরভাবে যে রাজবন্দীরা লিখে পাঠানো ছিল। আবার তার রিপ্লাইটা খুব সুন্দরভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বক্সাবন্দীদেরকে বোঝানো ছিল। তো ওখানে 3 জন আর রাখা আছে, এখানে 3 জন, এখানে 13 জন ছিল। 13 জন, কিন্তু 3 জনের গুহাটা নষ্ট করে দিয়েছে। আচ্ছা, 3 জনের গুহা নষ্ট করে দিয়েছে, এখন নেই আর। তো জেলে অনেক এরিয়া ছিল, আপনারা তখন দেখেছেন ওই আধা হিসা নিয়ে গেছে। হ্যাঁ। এখানে মাঝখানে কিছু আছে, এটা ফৌজিদের খাওয়া, এই যে খাওয়া দাওয়া সব ছিল, রান্না করতো, খাইতো। আর ওইদিকে অস্ত্রগুলো রাখা স্টোর রুম আছে, ওই দিকটা আর এখানে আছে। আন্ডারগ্রাউন্ড আছে, এই জায়গার মধ্যে আন্ডারগ্রাউন্ড আছে, এখানে অনেক কিছু সম্পত্তিগুলো আছে এর ভিতরে। আচ্ছা, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এখানে জায়গা জায়গা ট্যাপ ক্যামেরা বসানো আছে। যাতে কেউ না নিয়ে যেতে না পারে।
তো কিন্তু এখান থেকে সুভাষচন্দ্র বসু পালাই গেছিল ছদ্মবেশের মধ্যে। অনেক জায়গা থেকে পালায় আসছিল, কিন্তু এখান থেকে অলরেডি পালানো হয়ে গেছিল। কিন্তু কত মানুষ বলে কি সুভাষচন্দ্র বসু এখানে আনা হয় নাই, আন্দামান জেলের মধ্যে রাখা আছে, আর এখানে উনি আনতে পারে নাই, অনেক কিছু বলে। কিন্তু উনি নিজের জীবনটা, নিজের লাইফটা দেশের জন্য, জনতার জন্য নিজের লাইফটা স্যাক্রিফাইস করে দিল। তাকে সেই সময় থেকে, ওনাকে সেই সময় থেকে স্থান জায়গা দাঁড়ানোর জন্য দেওয়া হয় নাই। তো আজ অবধি ওনাকে কোনো স্থান দেওয়া হয় নাই, আজ অবধি ওনাকে হতে দেয়নি। ওই টাকার মধ্যে তো নেতাজি সুভাষচন্দ্র বসু হইতে লাগতো, ওই হতো, কিন্তু উনি হইতো ওই তো বললাম দাঁড়াইতে দেওয়া হয়নি না, ওনাকে স্থান দেওয়া হয়নি ঠিকঠাক জায়গায়। ওই তো বেশি করেছে করেছে। যে মানুষটা নিজের জীবনটা এত স্যাক্রিফাইস করতে, বলিদান করে দিল দেশের জন্য, তাকে কোনো সম্মানই করছে না এখনো, তাকে কোনো সম্মান দিচ্ছে, তাকে কোনো ইতিহাস লেখাও হয় নাই। যা কি আজকে জন্মের ইতিহাসটা লেখা আছে, কিন্তু মৃত্যুর ইতিহাস লেখা হয় নাই। মানুষ কিন্তু জানতো, লেখার লোক তো জানতো সঠিক মতন উনি হয়ে গেছে, জানতো। কিন্তু কেউ বলে প্লেনে ক্র্যাশ হয়ে গিয়ে মরে গেছে, কেউ জন্ম নিতে আছে, কেউ বলে জাপান, নিজের সুবিধা মতন বলে। কিন্তু সেই লোকটাই নিজের জীবনটা স্যাক্রিফাইস করে দিল, কেউ বুঝতে পারতেছে না। তো তাকে আজকে অবধি আমরা সম্মান দেওয়া হয় না। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখেছিল খুব সুন্দরভাবে বসুবাবু। রাজবন্দীরা লিখেছিল, কিন্তু চিঠি রেলওয়ে আসার কোনো কনফার্ম ছিল না, কিন্তু অলরেডি কনফার্ম হয়েছিল। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রিপ্লাই। এটা রিপ্লাই ছিল? রিপ্লাই তো মুছে গেছে একবারে। এটা সাধু ভাষার মধ্যে লেখা আছে, এত সুবিধা মধ্যে পড়তে পারবে না, তাও কিছু হতে পারবে। অনেক কিছু আছে, অনেক কিছু আছে, হ্যাঁ খুব সুন্দর, অনেক ইতিহাস আছে বন্ধুরা। সব কিছু সত্যি বলছি, অনেক কিছু, অনেক টাইমটা কম, ছোটোর মধ্যে অনেক কিছু দাদা বুঝিয়েছে আমাদেরকে, আর অনেক কিছু জানতে পারলাম না, আজ জানলাম বসুবাবুর কথা রেখেছিল। হ্যাঁ না, বাহ তুমি দারুণ বাজিয়েছো, খুব সুন্দর। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চলো টাটা।